আসসালামু আলাইকুম, সুশান্ত সরকার স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার জানাবো পুরো খবর। পদ্মা ব্যারেজের পর তিস্তা ব্যারেজের কাজ শুরুর ঘোষণা দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপি সরকার কথায় নয় কাজে বিশ্বাসী। গাজীপুরের টঙ্গীতে দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। রনি রায়হানের ক্যামেরায় জাহিদ রহমানের রিপোর্ট। ভৌগোলিক অবস্থানের কারণে বিশ্বের অন্যতম শীর্ষ প্রাকৃতিক দুর্যোগ প্রবণ দেশ বাংলাদেশ। দুর্যোগ মোকাবেলায় প্রশিক্ষিত জনবল গড়ে তুলতে গাজীপুর টঙ্গীতে প্রায় ৫৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট, যার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমাদের জনসংখ্যা বাড়ছে, এই পরে সুধী সমাবেশে অংশ নিয়ে প্রধানমন্ত্রী মানুষ দ্বারা সৃষ্ট পরিবেশের নানা ক্ষতির কথা তুলে ধরে তা বন্ধের আহ্বান জানান। আমরা একটি গরিব দেশ, এই গরিব দেশে আমাদের সম্পদ কম। আমরা যদি সম্পদকে রক্ষা করতে পারি, আমরা যদি আমাদের সম্পদকে সঠিকভাবে দেশ এবং মানুষের জন্য কাজে ব্যবহার করতে পারি, ধীরে ধীরে আমরা অন্য একটি উন্নত দেশের মতন গড়ে উঠতে পারবো। জনকল্যাণে নেওয়া বিএনপির রাজনৈতিক প্রতিশ্রুতি বাস্তবায়নের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। এই খাল খনন কর্মসূচির সাথে মানুষের জীবন ওতপ্রোতভাবে জড়িত, কৃষি জড়িত। এই খাল খনন কর্মসূচির সাথে এই ভূমিকম্প পর্যন্ত জড়িত। দেশ ও জনগণের স্বার্থে কাজ না করে বিগত সরকারগুলো গালগপ্পের সমালোচনা করেন সরকার প্রধান। সস্তা জনপ্রিয়তার জন্য অনেক কথা অনেকে বলতে পারে, তবে আপনাদের সকলের সামনে আজকে আমি পরিষ্কার একটি কথা বলে যাই, ইনশাল্লাহ এই বিএনপি সরকার পদ্মা ব্যারেজের কাজেও হাত দেবে, ইনশাল্লাহ তিস্তা ব্যারেজের কাজে হাত দেবে। যারা বিভিন্ন বড় বড় কথা বলছে তাদের দেশে পরিষ্কারভাবে বলতে চাই, এই যে আজকে এখানে দুর্যোগ মন্ত্রী বসে আছেন, এই লোকটার নেতৃত্বেই তিস্তায় বিএনপি কর্মসূচি পালন করেছে, যা বাংলাদেশে অন্য কোনো রাজনৈতিক দল করে নাই। তারা হয়তো বড় বড় কথা বলেছে, গরম গরম কথা বলেছে, কিন্তু কাজ যদি কেউ করে থাকে, ডেলিভারি যদি কেউ করে থাকে, পরিস্থিতি যদি কেউ তৈরি করে থাকে, সেটা বিএনপি করেছে। ইনশাল্লাহ বিএনপি সেটা করবে। নির্বাচনে দেওয়া বিএনপির প্রতিশ্রুতি শুধু কথার ফুলঝুরি নয়, কাজের মাধ্যমেও জনগণকে যা উপহার দিতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান। সুধী সমাবেশে এমনটাই জানান তিনি। জাহিদ রহমান, এনটিভি নিউজ, গাজীপুর। এর আগে গাজীপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশে যোগ দিয়ে প্রধানমন্ত্রী চেইন অফ কমান্ড মেনে চলতে বাহিনীর সদস্যদের প্রতি আহ্বান জানান। এ সময় তিনি আরও বলেন, কোনো বাহিনীর মধ্যে শৃঙ্খলার অভাব দেখা দিলে জনমনে আস্থার সংকট তৈরি হয়। হাসান মাহমুদের রিপোর্ট। নাগরিক কোলাহল ছাপিয়ে ছায়া সবুজে ঘেরা গাজীপুরের শফিপুরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কেন্দ্রীয় প্রশিক্ষণ একাডেমিতে পৌঁছলে প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা জানান বাহিনীর মহাপরিচালক সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। প্রধানমন্ত্রী বাহিনীর বীর শহীদদের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর মাঠ পর্যায়ে বিভিন্ন মুহূর্তে বাহিনীর সদস্যদের কর্মকাণ্ডের কিছুটা তুলে ধরা হয় বোত্থান মহড়ায়। জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে আনসার ভিটিপি সদস্যদের অবদানকে স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, দেশ গঠন, মানবিক, সামাজিক ও আইনশৃঙ্খলা কর্মকাণ্ডে অবদান রাখছে বাহিনী। কেবল নিরাপত্তা রক্ষা নয়, বরং একই সাথে সামাজিক পরিবর্তনেও গুরুত্বপূর্ণ মাধ্যম হিসাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছেন। চেইন অফ কমান্ড এবং ডিসিপ্লিন মেনে চলা। কোনো বাহিনীর মধ্যে ডিসিপ্লিনের অভাব পরিলক্ষিত হলে তাদের সম্পর্কে জনমনে আস্থার সংকট সৃষ্টি হয়। আনসার ও ভিটিপি বাহিনীতে স্বচ্ছতা আনতে এবং যুগোপযোগী করতে সরকারের নেওয়া নানা পদক্ষেপের উল্লেখ করে প্রধানমন্ত্রী বাহিনীর প্রযুক্তি নির্ভরতার উপর গুরুত্ব আরোপ করেন। আপনাদের নিষ্ঠা, শৃঙ্খলা, পেশাদারিত্ব এবং গভীর দেশপ্রেমের মাধ্যমে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ভবিষ্যতে প্রযুক্তি নির্ভর মানবিক সামাজিক বাহিনী হিসাবে ইনশাল্লাহ আত্মপ্রকাশ করবে। পরে বাহিনীর কেন্দ্রীয় প্রশিক্ষণ একাডেমি পরিদর্শন করেন এবং আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের পরিবেশিত সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। স্বাধীনতা বিরোধী ভূমিকার কারণে দেশের মানুষ কখনো জামাত ইসলামীকে ক্ষমতায় আনবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ধর্মের নামে মিথ্যাচার ও বিভ্রান্তি সৃষ্টি করে রাজনীতি করা যাবে না।
ঠাকুরগাঁওয়ে পরিত্যক্ত বিমানবন্দর পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি আরও বলেন, 2 বছরের মধ্যে বিমানবন্দর চালু হবে। এলজিআরডি মন্ত্রী বলেন, প্রতিশ্রুতি বাস্তবায়নে উন্নয়নমূলক কাজ শুরু করেছে প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রীতা এবং ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিসি ডক্টর ইসরাফিল শাহিন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। পরে জেলা পরিষদ চত্বরে এক অনুষ্ঠানে জুলাই সনদ ও গণভোটের বাস্তবায়নে বিরোধী দলগুলোর হুমকির জবাবে মির্জা ফখরুল ইসলাম বলেন, বিএনপি উড়ে এসে জুড়ে বসেনি। এর আগে সৈয়দপুর বিমানবন্দর পরিদর্শন এবং এটি আন্তর্জাতিক করবার সিদ্ধান্ত বিবেচনায় রয়েছে বলেও জানান মন্ত্রী। এই করে রাজনীতি হবে না। জনগণের ভালোবাসা পেতে হলে সত্য কথা বলে জনগণকে ভালোবেসে নিতে হবে। এই দেশের মানুষ জামাতকে ক্ষমতায় আনবে, খুব পরিষ্কার কথা। কেন এই জামাত ইসলাম 1971 সালে আমার স্বাধীনতার বিরোধিতা করেছিল, আমাদের জনযোদ্ধা ছিল, মুক্তিযোদ্ধা ছিল, তাদেরকে হত্যা করছে, আমাদের মা আমাদের সংগ্রাম বিরাট করছে। কোনো মতেই তাদেরকে ক্ষমতায় নিয়ে আসতে পারি না, এই দেশের মানুষ পারে না। সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত করে এই সচিবালয়ের সিনিয়র সচিব সহ 15 জন কর্মকর্তাকে আইন মন্ত্রণালয়ে ফেরত নেওয়াকে আদালত অবমাননা বলে অভিযোগ করেছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির। সুপ্রিম কোর্টে সাংবাদিকদের তিনি জানান, সুপ্রিম কোর্টের পৃথক সচিবালয়ের বিষয়টি এখনও আদালতে বিচারাধীন। এ অবস্থায় সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত আদালত আইন অবমাননা, তাই আগামীকাল হাইকোর্টে আদালত অবমাননার অভিযোগ করবেন বলেও জানিয়েছেন তিনি। গতকাল সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত করে এই সচিবালয়ের সিনিয়র সচিব সহ 15 জন কর্মকর্তাকে আইন মন্ত্রণালয়ে ফেরত নেয় সরকার। বিচার বিভাগের সঙ্গে এই ধরনের আচরণ করাটা শুধু দেশের জন্য ক্ষতি না, দেশের ভাবমূর্তি বিদেশেও ক্ষতিগ্রস্ত হচ্ছে। একটা বড় ধরনের সংস্কারের অংশ হিসেবে বিচার বিভাগকে আলাদা সচিবালয় প্রতিষ্ঠা করা হয়েছে এবং এই সচিবালয় প্রতিষ্ঠা করার ক্ষেত্রে বাংলাদেশ সম্পর্কে পৃথিবীর বিভিন্ন দেশে মানুষের ধ্যান ধারণার ভালো জন্ম নিয়েছিল, উচ্চ ধারণার জন্ম নিয়েছিল যে বাংলাদেশ সত্যিকার অর্থেই একটি স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রেখেছে। কিন্তু যে কাজ এখন করছেন এটা অনেকটা পিছন দিকে ঠেলে দিচ্ছেন সবকিছুকে। অন্তর্বর্তী সরকারকে হামের টিকা সংকটের বিষয়ে সতর্ক করতে 5 থেকে 6টি চিঠি দেওয়া হয়েছিল, কিন্তু কর্ণপাত করেননি তারা। এমনটা জানিয়েছেন বাংলাদেশে ইউনিসেফের প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স। বুধবার এক ব্রিফিংয়ে গণমাধ্যমকারীদের এসব কথা বলেন তিনি। এ সময় রানা ফ্লাওয়ার্স বলেন, কোনো মহামারী রাতারাতি ঘটে না, কিছু বিশেষ ঘটনার পরিপ্রেক্ষিতে এমন পরিস্থিতি দেখা দেয়, বিশেষ করে টিকার মাধ্যমে প্রতিরোধযোগ্য রোগের ক্ষেত্রে। এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেবার পর এই ক্রয় প্রক্রিয়ায় বিলম্বের কারণ হলো উন্মুক্ত দরপত্রের মাধ্যমে টিকা কেনার বিষয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের একটি সিদ্ধান্ত, যা গত বছর নেওয়া হয়েছিল। গত 2 বছরে বাংলাদেশে কোনো টিকা সংকট ছিল কিনা জানতে চাইলে রানা ফ্লাওয়ার্স বলেন, 2024 সালে টিকার সংকটের পূর্বাভাস দেওয়া হয়েছিল, যা পরবর্তীতে 2 বছরে বিভিন্ন রোগের ক্ষেত্রে প্রভাব ফেলতে পারে। পাইকারি বিদ্যুতের দাম ইউনিট প্রতি 1.5 টাকা বা 21% পর্যন্ত বাড়ানোর প্রস্তাব দিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবি। সকালে রাজধানীর খামারবাড়িতে কেআইবি মিলনায়তনে গণশুনানিতে দাম বাড়ানোর এই প্রস্তাব দেয় পিডিবি। শুনানিতে চলতি অর্থবছরে 62,000 কোটি টাকা ও আগামী অর্থবছরে 65,000 কোটি টাকার সম্ভাব্য ঘাটতির কথা তুলে ধরে সংস্থাটির প্রধান প্রকৌশলী মোহাম্মদ রেজাউল করিম বলেন, দাম না বাড়ালে মারাত্মক ঝুঁকিতে পড়বে বিদ্যুৎ খাত। তবে রাজনীতিবিদ, ব্যবসায়ী প্রতিনিধি ও ভোক্তা অধিকার সংগঠন সহ অংশীজনরা এর বিরোধিতা করে। তারা বলেন, লুটপাটের দায় চাপানো হচ্ছে গ্রাহকের কাঁধে, এতে উৎপাদন খাতে পিছিয়ে পড়বেন উদ্যোক্তারা। বৃহস্পতিবার গণশুনানি অনুষ্ঠিত হবে। বিগত ফ্যাসিস্ট আমলে অস্বচ্ছ আর্থিক প্রতিবেদনের মাধ্যমে অযোগ্য প্রতিষ্ঠানকে পুঁজিবাজারে অন্তর্ভুক্ত করে হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। রাজধানীর একটি হোটেলে দেশের প্রথম ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং অ্যান্ড রিপোর্টিং সম্মেলনে এসব কথা বলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ও পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির। খান আলামিনের রিপোর্ট। দেশের কর্পোরেট ও আর্থিক খাতে সর্বোচ্চ স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার লক্ষ্যে এ সম্মেলন যৌথভাবে আয়োজন করে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল এফআরসি, দ্য ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ আইসিএবি এবং দ্য ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ আইসিএমএবি। সম্মেলনের মূল প্রতিপাদ্য বিশ্বাসযোগ্য আর্থিক প্রতিবেদন,
আসল গুরুত্ব কোথায়? সম্মেলনে অংশ নিয়ে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিগত ফ্যাসিস্ট সময়ে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় নিয়ন্ত্রিত আর্থিক প্রতিবেদনের মাধ্যমে দুর্বল প্রতিষ্ঠানকে পুঁজিবাজারে তালিকাভুক্ত করা হয়েছে, যাতে নিঃস্ব হয়েছে বিনিয়োগকারীরা। কোম্পানিগুলো ফলস রিপ্রেজেন্টেশনের মাধ্যমে তারা স্টক মার্কেটে লিস্টেড হয়েছে। যারা ফলসলি ওখানে লিস্টেড হয়েছে তারা হাইলি ট্রেডেড কোম্পানিজ। এবং যখন এই ধরনের একটা চিত্র সামনে আসে তখন কিন্তু যারা ভালো শেয়ার অফার করতে পারে তারা কিন্তু এরকম একটা মার্কেটে আসার কোনো সুযোগ নাই। আর ভার্চুয়ালি যুক্ত হয়ে অধ্যাপক ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির বলেন, বাংলাদেশের আর্থিক প্রতিবেদন বৈশ্বিক পরিসরে বিশ্বাসযোগ্য না হওয়ায় বিনিয়োগকারীরা নিরুৎসাহিত হচ্ছে। আন্তর্জাতিক প্রতিবেদনে দেখা গেছে খুবই দুর্ভাগ্যজনক যে বাংলাদেশের আর্থিক প্রতিবেদন ব্যবস্থাকে বিশ্বাসযোগ্য হিসাবে ধরে নেওয়া হয়নি এবং বড় বড় ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট সেই কারণেই আসেননি, কারণ তারা জানে যে আমাদের যে হিসাব ব্যবস্থাগুলো সেগুলো কতটা নির্ভরযোগ্য। দিনব্যাপী সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান বাদেও দুটি অধিবেশনে উন্নত মানের আর্থিক প্রতিবেদন প্রণয়নের উপর গুরুত্ব দেওয়া হয়। খান আলামিন, এনটিভি নিউজ, ঢাকা। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।